আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব একটা শর্ট স্টোরি যেটার নাম হচ্ছে দ্য লাঞ্চন। লাঞ্চন মানে তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তার আগে বলে দিচ্ছি এই শর্ট স্টোরিটা লিখেছিলেন উইলিয়াম সমারসেট মম। এটা অনেকটা কমেডি টাইপ, আর এখানে দ্য লাঞ্চন মানে হচ্ছে লাঞ্চ বা দুপুরের খাবার অথবা লাইট লাঞ্চ। তো এই শর্ট স্টোরিটা অনেক পপুলার, তো চলো শুরু করা যাক আজকের এই শর্ট স্টোরিটা দ্য লাঞ্চন। আমার মনে আছে আমি ওই সময় থিয়েটারে ছিলাম, আর একটা মোটা পাহাড়ের মতো মহিলা আমাকে ইশারা করে তার দিকে ডাকছিল। কে এই মহিলা? আমি নিজেকে জিজ্ঞাসা করলাম। তারপরে আমি ইন্টারভেলের সময় তার পাশে গিয়ে বসলাম। অনেক অনেক আগে আমি তার সাথে মিলেছিলাম, তার সাথে দেখা করেছিলাম। যদি তার নামটা কেউ না বলতো তাহলে আমি তাকে হয়তো চিনতেই পারতাম না। তো সে কথা বলতে থাকলো, হয়তো কথা বলতে শুরু করলো, হয়তো সে আমাকে চিনে ফেলেছিল, এই জন্য সে কথা বলতে শুরু করে। সে বলল, অনেক বছর আগে আমাদের দেখা হয়েছিল, মনে পড়ে? সময় কত তাড়াতাড়ি চলে যায়। আমরা আর আগের মতো ইয়াং নেই। তোমার মনে আছে আমরা লাঞ্চে দেখা করেছিলাম? আমি মনে করার চেষ্টা করছি আমি কি আসলেই তাকে জানি। তারপর আমার মনে পড়ে আমি যখন প্যারিসে থাকতাম ছোট একটা অ্যাপার্টমেন্টে প্রায় ২০ বছর পূর্বে। সেখানে তার বাইরে থেকে, সেই অ্যাপার্টমেন্টের বাইরে থেকে কবরস্থান দেখা যেত। ওই সময় আমি খুব কম আর্ন করতাম, ওইটা ছিল আমার ক্যারিয়ারের স্টার্টিং টাইম। এতটা কম আমি আয় করতাম যে খেয়ে পড়ে কোনো রকম আমার দিন চলে যেত। কারণ আমি একজন রাইটার ছিলাম, আর একটা মেয়ে আমার বই পড়ে এবং সে আমাকে একটা চিঠি দেয়, এবং সে চিঠিতে সে জানায় সে বই পড়েছে আমার এবং আমার অনেক প্রশংসা করে। জবাবে আমি তাকে ধন্যবাদ জানাই, কিন্তু সে তো অলমোস্ট আমার পেছনেই পড়ে গেল। এরপরে আরেকটা চিঠি আসে আমার কাছে, সেখানে সে জানায় যে আমি কোথাও যাচ্ছি, তো আমি প্যারিস হয়ে যাব। তো ভাবলাম আপনার সাথে দেখা করে যাই, কিছু গল্প টল্পও করা যাবে। কিন্তু এখানে সমস্যা এটা ছিল যে এই মেয়েটার কাছে এতটাও সময় ছিল না যে সে আমার বাসায় আসতে পারে। তো থার্সডেতে তার কাছে কিছু সময় ছিল আমার সাথে দেখা করার জন্য, সকাল 11টা-12টার আশেপাশে। তো সকালের সময়টা সে লাক্সেমবার্গে কাটায়। আমি নিজে থেকে জিজ্ঞাসা করলাম আমার কি তাকে ফয়েটসে লাঞ্চ করানো উচিত। ফয়েট একটা অনেক বড় রেস্টুরেন্ট ছিল, অনেক দামি, যেখানে নর্মালি সিনেটররা খেতে আসতো। সিনেটর যারা বোঝো না তারা ধরে নিতে পারো যে বাংলাদেশের সংসদের মতো অনেকটা, সেই অর্থাৎ সিনেটের সদস্য, সিনেটর, ঠিক আছে। তো আমার পকেটের অবস্থা খুব একটা ভালো ছিল না, তা সত্ত্বেও আমি সে মেয়েটার সাথে লাঞ্চে যেতে রাজি হলাম, কারণ হয়তো আমার এখনো শেখার বাকি ছিল যে কিভাবে কোনো মেয়েকে না বলতে হয়। আমার কাছে মোটামুটি 80 ফ্রান্সেস পড়েছিল, যেটা হচ্ছে আমার সামনের মাস পর্যন্ত আমার খরচ বহন করতে হেল্প করবে আমাকে। তো সে ভাবলো কতই আর খরচ হবে, বড়জোর 15 ফ্রান্সেস যদি আমি তাকে কোনো লাইট খাবার দাবার খাওয়াই দিই। আর যদি পরের মাস পর্যন্ত আমার চলার কথা আসে, তাহলে আমি যদি সামনের মাসের পর্যন্ত কফিটা স্কিপ করে যাই তাহলে হয়তো আমি এটা চালিয়ে নিতে পারবো। এটা ভেবে আমি চলে গেলাম আমার ফ্যানের সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে আমি তো প্রায় চমকে গেলাম। সে অলমোস্ট আন্টি টাইপ, অ্যাট্রাকটিভ তো সে একদমই নয়। 40-এর আশেপাশে বয়স হবে তার। দেখা হতেই সে আমাকে তার বড় বড় সাদা মূলোর মতো দাঁত দেখিয়ে গ্রিট করলো। সে অনেক টকেটিভ ছিল ইয়ার। সে যদিও আমার বিষয়ে কথা বলছিল, আমি ভাবছিলাম আমি আর এর সামনে কি বা বলবো। আমার একজন গুড লিসেনার হয়ে ওর কথাগুলো শোনা উচিত। তো কথা বলা শেষে আমি অলমোস্ট ভয় পেয়ে গেলাম যখন আমি সেই রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখলাম। যতটা আমি অ্যান্টিসিপেট করেছিলাম তার থেকে এখানকার জিনিসগুলোর প্রাইস অনেক বেশি হাই। কিন্তু সে আমাকে অ্যাসিওর করে বলল, আরে আমি তো লাঞ্চে তেমন কিছুই খাই না।
আমি লাঞ্চে কিছুই খাই না। কেউ দেখা করতে এসেছে আমার সাথে, আমি এখন কি বার বলতে পারি? আমি বললাম, আরে না না, এরকম কিছু না। এরকম বলবেন না। তো সে বলল, আমি লাঞ্চে শুধুমাত্র একটা খাবার খাই, একটার বেশি খাবার আমি লাঞ্চে কখনোই খাই না। আমি জানি এখন এই সময়ে লোকদের খুব আজে বাজে খাবারের অভ্যাস রয়েছে, কিন্তু আমি বেশি কিছু নিব না। আমি শুধুমাত্র একটাই খাবার খাবো দুপুরবেলা। আমি একটা মাছ নিতে পছন্দ করব, স্যামন মাছ, স্যামন ফিশ। এখানে কি স্যামন ফিশ পাওয়া যাবে? এখন তো স্যামন ফিশের সময় নয়। আমি বেশ খুশি হয়ে মেনু কার্ডটা উঠালাম। মেনুতে তো কিছু ছিল না। দেন আমি ওয়েটারকে ডাকলাম, ডেকে বললাম, আপনাদের কাছে কি কোনো স্যামন ফিশ পাওয়া যাবে এই সিজনে? ওয়েটার বলল, আপনার কি সৌভাগ্য স্যার, এইমাত্র আমাদের কাছে কিছু স্যামন ফিশ এসেছে, একদম ফ্রেশ। তো আমি আমার গেস্টের জন্য স্যামন ফিশ অর্ডার করে দিলাম। ওয়েটার বলল, এখনো রেডি হতে বেশ কিছুটা সময় লাগবে। ওয়েটার জিজ্ঞাসা করলো, ম্যাডাম যতক্ষণ আপনার ফিশটা হচ্ছে আপনি কি অন্য কিছু নিতে পছন্দ করবেন? দেন সেই মহিলাটি বলল, না না, এই সময় আমি বেশি কিছু খেতে একদম পছন্দ করি না, তবে আপনাদের কাছে কি একটু ক্যাভিয়ার হবে? তো এই ক্যাভিয়ার হচ্ছে সামুদ্রিক মাছের ডিম দিয়ে বানানো কিছু ডিশ। এই ক্যাভিয়ার খাওয়ার কথা শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেল, কারণ আমি জানতাম ক্যাভিয়ারের প্রচন্ড দাম, এটা আমি অ্যাফোর্ড করতে পারবো না। কিন্তু ওকে সেটা কি করে বলবো? আমি মেনু থেকে নিজের জন্য সব থেকে সস্তা একটা ডিশ মাটন চাপ অর্ডার করলাম। আমার গেস্ট বলল, আমার মনে হয় না তোমার এই সময় এত হেভি কোনো খাবার খাওয়া উচিত। এসব ভারী খাবার খেয়ে তুমি সারাদিন কাজ কিভাবে করবে? আমি তোমার মতো একদম আমার পেটকে ওভারলোড করি না। এরপরে আসে কিছু পান করার কথা। দেন আমার গেস্ট বলে, এই সময় তো আমি এমনিতে কিছু পান করি না। দেন আমি তাড়াতাড়ি উত্তর দিলাম, আমিও না। হোয়াইট ওয়াইন ছাড়া আসলে আমি কিছুই খাই না লাঞ্চে, কিছুই পান করি না। সে তো পুরো মনটাই ভেঙে দিল। এই ফ্রেঞ্চ ওয়াইনটা অনেক লাইট হয়, ডাইজেশনের জন্য অনেক ভালো, আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছেন। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ড্রিঙ্কে আপনি কি পান করতে পছন্দ করবেন? তখন সে বলল, আমার ডক্টর আমাকে শ্যাম্পেইন ছাড়া কোনো কিছু পান করতে বারণ করেছে। তারপরে সে হাফ বটল শ্যাম্পেনও অর্ডার করালো। তারপরে আমি বললাম, আমার ডক্টর তো আমাকে শ্যাম্পেইন পান করতে মানা করেছে। দেন আমার গেস্ট বলল, তাহলে তুমি কি পান করবে? পানি। সে শ্যাম্পেইন খাইলো, ক্যাভিয়ার খাইলো, তারপরে অনেক ইন্টারেস্ট নিয়ে আমার সাথে আর্ট এবং লিটারেচারের বিষয়ে কথা বলল। কিন্তু আমার মাথায় তো এটা ঘুরছিল যে বিল কত আসবে। তারপরে আমার মাটন চাপ চলে আসলো। সে বলল, আই সি, তোমার খুব হেভি খাবার খাবার অভ্যাস রয়েছে, তোমার আমার থেকে শেখা উচিত। আমি শুধুমাত্র একটাই খাবার খাই, ঠিক আছে? তোমার আমায় আমায় দেখে তোমার শেখা উচিত। তারপর সে ওয়েটার তার পাশ দিয়ে যাচ্ছিল, সে হাত নাড়িয়ে তাকে ডাকলো। তারপরে বলল, আমি একটার বেশি কোনো কিছু খাই না, জাস্ট ওয়ান বাইট। আমি চুপচাপ আমার মাটন চপ খাচ্ছিলাম। সে বলল, এখন তো আমার পেট অলমোস্ট ভরে গিয়েছে, আমি আর কিছু খাবো না, শুধুমাত্র কিছু জায়ান্ট অ্যাসপারাগাস ছাড়া। ওইটা না খেয়ে যদি আমি প্যারিস থেকে যাই তাহলে আমার খুব আফসোস হবে। আমি একদম ঘাবড়ে গেলাম। এ যেটা খেতে চাইছে সেটা আমি আজ পর্যন্ত শুধুমাত্র দোকানেই দেখেছি, কখনো সেটা খাওয়ার কথা চিন্তাও করি নাই, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। এটা দেখে না আমার মুখে একদম পানি চলে আসতো। দেন ম্যাডাম ওয়েটারকে জিজ্ঞাসা করলো, আপনাদের কাছে কি কোনো অ্যাসপারাগাস হবে? আমি ভেতর থেকে চিৎকার করে করে বলছিলাম, ভাই প্লিজ নিষেধ করে দে। কিন্তু ওয়েটার হাসলো, ম্যাডাম আমাদের কাছে সব আছে। তুমি তোমার জন্য নেবে কি? না না, একদম না। আমি তো জানতাম অ্যাসপারাগাস সবাই খায়। অবশ্য তুমি হেভি মাটন চপটা খেয়ে তোমার পেট একদম ভরে ফেলেছ, তুমি খাবে কোন পেটে? আমি শুধু ভাবছিলাম বিল কত আসবে, কারণ টাকা তো আমি এর কাছে চাইতে পারবো না। হয়তো আমার কাছে যে টাকা আছে তার থেকেও অনেক বেশি টাকা প্রয়োজন হবে।
এখন স্রেফ আমার কাছে একটাই রাস্তা থাকে, আমার ঘড়িটা এদের কাছে রেখে যাব, বলবো স্যার আমি পরে এসে টাকা দিয়ে যাব, তোমরা আমার ঘড়িটা রেখে দাও। এটা ভাবতে ভাবতে চলে আসলো অ্যাসপারাগাস। বাটারের গন্ধটা আমার নাকে সুরসুরি দিচ্ছিল। ব্যাস, আমার মুখের সামনে, আমার নাকের নিচেও সমস্ত অ্যাসপারাগাস একটার পর একটা খেয়ে গেল। তারপরে যখন ও খাবারটা শেষ করলো, আমি বললাম কফি? হ্যাঁ হ্যাঁ, কফির সাথে আইসক্রিমও। সে বলল এখন আমি চিন্তা করছি বিল যা আসবে আসুক, আইসক্রিমটা অর্ডারই করি। খেতে খেতে ম্যাডাম বলল মানুষের খাওয়া তখনই ছেড়ে দেওয়া উচিত যখন তার ফিল হয় যে তার পেটে এখনো কিছুটা জায়গা রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কি এখনো ক্ষুধার্ত? আরে না না, আমি তো এমন কিছু খাই না, শুধুমাত্র সকালবেলা এক কাপ কফি আর ডিনার। কিন্তু হ্যাঁ, লাঞ্চে আমি একটার বেশি কখনো খাই না। আমি তোমার জন্য বলছি এসব, তুমি একদমই হেভি খাবারগুলো খাওয়া বাদ দাও। মাটন চপ। ও, আই সি। তখনই একটা টেরিবল ঘটনা ঘটলো। যখন আমরা বিলের জন্য ওয়েট করছিলাম তখনই একটা ওয়েটার এক বাস্কেট পিচ নিয়ে হাসতে হাসতে টেবিলের সাইড দিয়ে যাচ্ছিল। পিচেস গুলো খুব সুন্দর দেখাচ্ছিল, এটা একদম পিচেসের সময় নয়, সিজন নয়। ঈশ্বরই জানে কত দাম হবে এটার। শেষে ওয়েটারের সাথে কথা বলতে বলতে একটা পিচ হাতে উঠাই নিল। দেখো তুমি তো হেভি মিট খেয়ে তোমার পেটে একদম জায়গা রাখো নাই, কিন্তু দেখো আমার পেটে এখনো কিছুটা জায়গা আছে, আমি তো একটা পিচ খেতেই পারি। বিল আসলো 77 ফ্রান্সিস। বাকি 3 ফ্রান্সিস আমার কাছে ছিল টিপস দেওয়ার জন্য। তো সেটাও আমি দিলাম। আমি ভাবলাম এটা অনেক কম টিপস দেওয়ার জন্য, তো সেটাও দিয়ে দিলাম। এই রেস্টুরেন্টে আসার আগে আমার কাছে পুরো মাসের হাত খরচের টাকা ছিল, অর্থাৎ পুরো মাস চালানোর টাকা ছিল। এখন আমার পকেটে একটা টাকাও নাই, একটা ফ্রান্সও নাই। আমার থেকে কিছু শেখো। হাত মেলানোর সময় ম্যাডাম বললেন আমি লাঞ্চে একটার বেশি খাবার কখনোই খাই না। আমি বললাম আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি, আমি রাতে ডিনার পর্যন্ত করব না ম্যাডাম। তুমি অনেক মজা করো। এই কথাটা বলে সে তার ক্যাবে করে চলে গেল। ওই সময় একমাত্র আমিই জানি যে আমি মজা করছিলাম না, কারণ আমার কাছে তো রাতে খাবার মতো টাকাই ছিল না। আর আজকে এত বছর পরে আমি যখন এই মোটিকে দেখছি তখন এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। আমার রিভেঞ্জ উপরওয়ালা নিয়ে নিয়েছে। 100 পাউন্ডের থেকেও বেশি ওজন ছিল তার। এই গল্পটা তো এখানেই শেষ হয়ে যায়। এই গল্পের এই মহিলাটা এমন ব্যক্তির প্রতীক যারা অন্যের সৌজন্যতার সুযোগ নেয়। তিনি কৌশলে আমাদের রাইটারকে ম্যানিপুলেট করেন এবং একটার পর একটা দামি খাবার অর্ডার করতে বাধ্য করেন এক প্রকার। এবং গল্পের শেষে আমরা একটা আয়রনি দেখতে পাই। আমাদের রাইটার ভাবেন তিনি তার বদলা পুরো করে নিয়েছেন, কারণ তার বদলা স্বয়ং ঈশ্বর নিয়েছেন।